ছাত্র বিক্ষোভ নিয়ে রাঁচিতে রীতিমতো রণক্ষেত্র অবস্থা। জেএমএম এবং কংগ্রেস জোট সরকারের বিরুদ্ধে পড়ুয়ারা পথে নেমেছেন এবং তারা যখন পথে নামেন পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়, জল কামান দাগা হয় তাদের উদ্দেশ্য করে। কিন্তু দেখুন, দিল্লিতে যখন সিজেপির আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছিল, সেই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কেন্দ্রের বিরুদ্ধে বারবার বিরোধীরা সোচ্চার হচ্ছেন। এদিকে রাঁচিতে পড়ুয়াদের উপর পুলিশের যে ভূমিকা, পড়ুয়াদের উপর যে পুলিশের লাঠিচার্জের ঘটনা দেখা গেল, সেই বিষয়ে কিন্তু মুখে কুলো পেটেছেন, কেউ কোনো কথা বলছেন না। আর স্বাভাবিকভাবে বিজেপি এই পুরো বিষয়টাতে দ্বিচারিতার অভিযোগ করছে। प्रदर्शनकारियों पर अश्रु गैस के गोले छोड़े जा रहे हैं। ছাত্র বিক্ষোভে উত্তাল ঝাড়খণ্ডের রাজধানী। রাঁচির রাজপথে তুলকালাম, পড়ুয়াদের বিধানসভা অভিযান ঘিরে রণক্ষেত্র। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন ও স্টাফ সিলেকশন কমিশনের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও দুর্নীতির অভিযোগ। তার প্রতিবাদে টানা 17 দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থী ও ছাত্রছাত্রীরা। তাদের দাবি কোনো দুর্নীতি নয়, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা আনতে পরীক্ষা পদ্ধতির খোল নলছে, বদলে ফেলা হোক। সিবিআই তদন্তের দাবিতেও অনড় পড়ুয়ারা। की जनता अंधकार में है, ये ड्यू टू झारखंड के गवर्नमेंट के पॉलिसीज के कारण है। हम लोग सब पोस्ट ग्रेजुएट स्टूडेंट है। मूर्ख बनाना छोड़ दीजिए हेमंत सोरेन जी। आपसे ही रिक्वेस्ट होगा कि सीजीएल जितना जल्दी आप रद्द करेंगे, जब तक रद्द नहीं होगा तब तक हम लोग यहाँ से जाने वाले नहीं है। ये सीबीआई जांच जब तक नहीं होगा हम लोग यहाँ से नहीं जाना। जो 11 to 13 जेपीएससी है उस पर स्टे लगा दीजिए, नियुक्ति पर स्टे लगा दीजिए। जब तक जांच नहीं आएगा, जब तक सीबीआई जांच नहीं पूरा होगा, तब तक आप स्टे लगा दीजिए। দাবি আদায়ে 2 আগস্ট রাত থেকে আমরণ অনশন শুরু করেছেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। सरकार क्यों अराजकता चाहती है? सरकार क्यों अराजकता को न्यौता दे रही है? सरकार छात्र के मांगों पर क्यों सहमति नहीं बना रही है? সোমবার হেমন্ত সোরেনের সরকারের বিরুদ্ধে সেই আন্দোলন ব্যাপক আকার নিয়েছে। ঝাড়খণ্ডের বিধানসভা অভিযানে বাধা দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পড়ুয়াদের ওপর লাঠি চালায় জেএমএম ও কংগ্রেসের জোট সরকারের পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস, জল কামানো। রাঁচিতে ছাত্রদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ নিয়ে রাহুল গান্ধী মুখ খুললেও মমতা বন্দ্যোপাধ্যায় সহ ইন্ডিয়া জোটের কাউকে রাঁচির ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুলতে দেখা যায়নি। झारखंड के छात्रों के लिए मेरा मैसेज क्लियर है। वी कंडेम एनी वायलेंस अगेंस्ट पीसफुली प्रोटेस्टिंग स्टूडेंट्स। Does not matter where it is happening, we condemn it, we are against it, we do not recommend it, we do not support it. এই প্রেক্ষাপটে বিজেপি দ্বিচারিতার অভিযোগে সরব হয়েছে। তাদের থেকে আর কি এক্সপেক্ট, নিজেদের কর্মীদের পাশে কোনো থাকেনি, তারা ঝাড়খণ্ডের ছাত্রছাত্রীদের পাশে কোনো থাকবে, কখনোই থাকেনি। ঝাড়খণ্ডের যারা ছাত্রছাত্রী তাদের প্রতি উদাসীন কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং যে সকল এইসব ইন্ডিজোটের শরিকগুলো আছে। যে রাজ্যেই পরীক্ষার দুর্নীতি হোক না কেন, যুব সমাজ কিন্তু ছেড়ে কথা বলবে না, বিশেষ করে জেন জি। কাজে যে রাজ্যে যে সরকারি থাকুক না কেন, তাদের সতর্ক হওয়া উচিত। ইতিমধ্যেই ঝাড়খণ্ড সিআইডি জেপিএসসির প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে গ্রেপ্তারির সংখ্যা দাঁড়িয়েছে 20। ঝাড়খণ্ডে ইন্ডিজোটের অন্যতম শরিক কংগ্রেস ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা সরকার চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরাসরি ঝাড়খণ্ড সরকারকে আক্রমণ করলে জোটের অভ্যন্তরে ফাটল ধরতে পারে। আবার ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে ইন্ডিজোটের অন্য শরিকরা সোচ্চার হলে তা পরোক্ষভাবে তাদের নিজেদেরই রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে পারে। তাই হয়তো চুপ করে রয়েছে ইন্ডিজোট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ইতিহাস ঐতিহ্য যেন ফিরে ফিরে আসে। এই ধরুন রাখি বন্ধন উৎসব মানুষের সঙ্গে বন্ধন আরও সুদৃঢ় করতে আর এই মুহূর্তে নতুন পশ্চিমবঙ্গের নতুন রূপ তৈরি করতে তাই রাখি বন্ধনকেই বেছে নিয়েছে এই মুহূর্তে বিজেপি সরকার। আজকে তিরঙ্গা যাত্রায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার বললেন যে রাখি বন্ধন এবার থেকে সরকারি অনুষ্ঠান হিসেবে পালিত হবে। রাজপথে জাতীয় পতাকার ঝড়, যতদূর দেখা যায় শুধুই তিরঙ্গা। ঘোষণা আগেই ছিল, কেন্দ্রের হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করবে বাংলায় পরিবর্তনের সরকার। সপ্তাহের প্রথম দিন সেই তিরঙ্গা ঝড় দেখল কলকাতা। নেতৃত্বে মুখ্যমন্ত্রী, সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা, রাজ্যের বিভিন্ন দপ্তরের সচিবরা। মেয়র রোড থেকে শুরু হয় মিছিল। নেতাজি মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মিছিলের সূচনা করেন শুভেন্দু অধিকারী। শেষ হয় ভিক্টোরিয়ায়। শুধু নেতা মন্ত্রী, বিজেপি কর্মী সমর্থকই নয়, দীর্ঘ 2.5 কিলোমিটার পথ জাতীয় পতাকা নিয়ে মহামিছিলে পা মেলান হাজার হাজার মানুষ। যারা বিজেপির পক্ষে ভোট দেয়নি তারাও এসেছে আজকে জাতীয় পতাকা নিয়ে। এটাই হচ্ছে ভারতবর্ষের একাত্মতা, ভারতবর্ষের নানাবিধ
নানা ভাষা, নানা মতের মধ্যে, নানা পরিধানের মধ্যে যে একাত্মতা, সেটাই হচ্ছে এখানে আজকে প্রমাণিত হচ্ছে। আজকে সারা কলকাতা তেরঙ্গা হয়ে গেছে। ভিক্টোরিয়ার নর্থ গেটে সংক্ষিপ্ত অনুষ্ঠানে রাজ্যবাসীকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। রাষ্ট্রবাদী নাগরিকদের সম্মিলিত উপস্থিতিতে আজকে কলকাতা পুরো তেরঙ্গাময় হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের নেতৃত্বে আমরা ভারত সরকারের হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে এই প্রথম যুক্ত হয়েছি। প্রতিটি বাড়িতে তেরঙ্গা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে হর ঘর তেরঙ্গা কর্মসূচি সফল করার আবেদন করব। রাজপথ তিরঙ্গাময়, কিন্তু সরকারিভাবে এই অনুষ্ঠান পালনে এত দেরি কেন? নেতা মন্ত্রীদের নিশানায় পূর্বতন তৃণমূল সরকার। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে কোথাও একটা পুলিশের ভয়ে, একটা ন্যাশনালিস্ট ফিলিং আনা যাবে না, এরকম একটা ব্যাপার ছিল। তো আজকে 2026 চৌঠা মের পর বোধহয় পশ্চিমবঙ্গ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। প্রধানমন্ত্রীর ডাকটা এখানে পৌঁছতে দেওয়া হতো, তার জন্য সরকারকে পাল্টাতে হয়েছে তিরঙ্গা যাত্রা করার জন্য। সারা ভারতবর্ষে হতো, পশ্চিমবাংলায় করতে দেওয়াটা এটা রীতিমতো রাষ্ট্রবিরোধী হয়ে গেছিল। বাংলাদেশ বানাবার চক্রান্ত হয়েছিল, সেখান থেকে মানুষ মুক্তি পেয়েছেন, আজকে রাস্তায় নেমেছেন। রাখি উৎসবকে মৈত্রীর প্রতীক হিসেবে ব্যবহারের ঐতিহ্য এই বাংলায় শতাব্দী প্রাচীন। সে কথা মাথায় রেখেই কি নতুন পশ্চিমবঙ্গ নির্মাণের বার্তা দিয়ে সরকারিভাবে রাখি উৎসব পালনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী? আমি এবারে রাখি বন্ধন উৎসবকে পশ্চিমবঙ্গ সরকার সরকারিভাবে পালন করার আমি ঘোষণা এখান থেকে করলাম, যাতে এবারের রাখি বন্ধন উৎসব শুধু ধর্মীয় মাহাত্ম্য নয়, আমাদের সবার বন্ধনকে আরও সুদৃঢ় করে আমরা যাতে এই পশ্চিমবঙ্গকে নবনির্মাণ করতে পারি, ভারত সেরা করতে পারি, তার লক্ষ্যে এবারে আমরা রাখি বন্ধন উৎসব সরকারি স্তরে সবাই মিলে পালন করব। 15ই অগস্ট রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। মহামিছিল থেকে রাজ্যবাসীকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার শ্রমিক ও ক্ষেত মজুরদের দাবি দাওয়া নিয়ে পথে বামেরা, যা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। আসলে কয়েকদিন ধরে একটা বিষয় উঠে আসছিল যে বামেদের আন্দোলনটা শুধুমাত্র ছাত্র কেন্দ্রিক বা যুব কেন্দ্রিক হয়ে যাচ্ছে। সেই কারণে শ্রমিক এবং ক্ষেত মজুরদের মধ্যে যে বামেদের একটা ভিত্তি ছিল, সেই ভিত্তিটা আলগা হয়ে যাচ্ছে। সেই বিষয়টাই মাথা রেখে রাজ্য জুড়ে তাদের এই বিশেষ কর্মসূচি। আচ্ছা, বামেরা কি তাহলে থেকে শিখলো কোথাও? রাজ্য জুড়ে বামেদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জঙ্গলমহল, দিকে দিকে অভিযানে বামেরা। আর দীর্ঘদিন পর সেই অভিযানের সামনের সারিতে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর নেতৃত্ব। ফসলের ন্যায্য মূল্য, সকলের জন্য কাজ, শ্রম কোড বাতিল, সামাজিক সুরক্ষা, বৈধ নাগরিকদের ভোটার তালিকায় স্থানের দাবি সহ 15 দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছে বামেরা। আর বামেদের সেই আইন অমান্য ও জেল ভরো কর্মসূচি ঘিরে তুলকালাম। কৃষ্ণনগরে বাম শ্রমিক সংগঠনে আন্দোলনে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বারাসাতে ডিএম অফিসে যাওয়ার আগে বামেদের মিছিল আটকায় পুলিশ। বেশ কয়েকজন বাম নেতা নেত্রীকে গ্রেপ্তার করা হয়। আমরা যদি শ্রমকোড বাতিল করতে বলি, আমরা যদি হকার উচ্ছেদ বাতিল করতে বলি, বস্তি উচ্ছেদ বাতিল করতে বলি, কৃষক যদি ফসলের ন্যায্য দাম চায়, তার জন্য জেলে নিয়ে যেতে হবে। ঠিক এই শুভেন্দু অধিকারীকে, ঠিক বিজেপিকে। আরে আজ নয় তো কাল এই শুভেন্দুকে মানুষ চিনবে। আসানসোলেও শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে আন্দোলনে বামেরা। সম্পর্ক ইস্যুর সাথে 12টা বছর ধরে দেশে বিজেপি সরকার চলছে, কিন্তু এই 12টা বছর ধরে বিজেপি সরকার যেভাবে দেশ চালাচ্ছে, তাতে দেশের মানুষের বেঁচে থাকার স্বপ্নে জল ঢালছে। জলপাইগুড়িতে পুলিশের সঙ্গে হাতাহাতি, ধস্তাধস্তি বেঁধে যায় বাম কর্মী সমর্থকদের। বামেদের আইন অমান্যকে কেন্দ্র করে সিউড়িতেও ধুন্ধুমার। গত কয়েক বছর ধরে বামেদের আন্দোলনে
সামনের সারিতে দেখা যেত ছাত্র যুবদের। সেভাবে শ্রমিক বা ক্ষেত মজুরদের নিয়ে পথে নামতে দেখা যায়নি বাম সংগঠনগুলিকে। বিধানসভার আসন দিয়ে দেখবেন না, সেটা বামপন্থীরাই আজকে রাস্তার আন্দোলনে বোঝাই গেছে। গোটা রাজ্যে জেলা সদরে আজকে যে জমায়েত করেছে, ট্রেড ইউনিয়ন, বস্তি, কৃষক সভা, ক্ষেত মজুর সংগঠন যা জমায়েত করেছে মানুষের দাবিতে, পিপলস ডিম্যান্ডে, তাতে এটা বোঝাই যাচ্ছে আজকের আন্দোলনের পর আজকে তাতে বোঝা যাচ্ছে বিরোধী স্পেস এইটা গোটা পশ্চিমবাংলায় বামপন্থীরাই নিয়ে ফেলেছে। এখন বামেদের নেতৃত্বে যে বৃদ্ধতন্ত্র রয়েছে, এটা আমি না বললেও সারা পশ্চিমবঙ্গ জানে। কিন্তু যখন লোক ঠকানো তন্ত্রতে ওদের লোক খুঁজে পাওয়া যায় না, তখন ওরা যুব সমাজ বলে কিছু একটাকে নামিয়ে দেয়। অনেকে বলছেন এর ফলে কৃষক শ্রমিক নির্ভর ভিত্তি হারাচ্ছে বামেরা, যার সুফল নিয়েছে অন্যরা। বামেরা কি এবার ঠেকে শিখল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চাণক্য বিশ্বাস করতেন প্রজার সুখেই রাজার সুখ। যদি প্রজা সুখী না থাকে তাহলে রাজ্য সুখী থাকবে না। রাজা নেই কিন্তু রাজধর্ম আছে, আর সেটাই বোধহয় প্রমাণ করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কর্মী যার পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে, তার পরিবারের পাশে দাঁড়াতে পৌঁছে গেলেন। যে সুযোগ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই অস্ত্রকে একেবারে ভোঁতা করে দিলেন নিমেষের মধ্যে শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তৃণমূল কর্মীর পরিবারের পাশে দাঁড়ালেন, তার স্ত্রীকে চাকরি দিলেন এবং একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন, তার চোখে সবাই সমান। রবিবার হালিশহরে মৃতের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভের মুখে পড়েন, আর সোমবার সোজা মৃত তৃণমূল কর্মী বীরজু কেওটের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃত তৃণমূল কর্মীর স্ত্রী জেনি কেওট কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর। এই যে আস্থাটা সরকারের উপরে তোমরা রেখেছো, তোমরা বিরোধী দলের লোক হয়ে, এর জন্য আমি তোমাকে কৃতজ্ঞতা জানাই। ন্যাচারালি তুমি জাস্টিস পাবে, বিচার পাবেন, মৃতের স্ত্রীকে আশ্বাস মুখ্যমন্ত্রী। শনিবারই হালিশহর থানার লকআপের রহস্য মৃত্যু হয় তৃণমূল কর্মী বীরজু। এই ঘটনায় কড়া পদক্ষেপ সরকারের। গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়ারি ক্ষেত্রে প্রোটোকল। হালিশহর থানার আইসিকে ক্লোজ করা হয়েছে, আইওকে সাসপেন্ড করা হয়। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী। কনসার্ন পুলিশ তাদের কাউকে নিলম্বিত করা বা কোনো প্রশাসনিক পদক্ষেপ, এটা অত্যন্ত স্বাভাবিক এবং এটা একটা রুটিন প্রসেস। এই নয় যে এই সরকার খুব দয়া করে অনুগ্রহ দেখিয়ে নিরপেক্ষ বলে করছে। তো তদন্ত কতখানি নিরপেক্ষ হচ্ছে সেটা তো তদন্তটা শেষ না হলে বোঝা যাবে না। নিরপেক্ষ হবে তদন্ত? নানা প্রশ্ন তুলছে কালীঘাট তৃণমূল। রবিবার হালিশহরে গিয়ে এই সুরটাই বেঁধে দিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কিসের জন্য ভয় পাচ্ছে আপনাকে? কিসের জন্য ভয় পাচ্ছে? তার কারণ ওদের মুখোশ খুলে যাবে। লকআপে তৃণমূল কর্মীর মৃত্যু, এই ইস্যুকে হাতিয়ার করে সুর চড়াতে চাইছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। অথচ প্রশাসনিক পদক্ষেপ করে গোড়াতেই সেই আগুনে জল ঢেলে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। কমপ্লিটলি তৃণমূল পরিবার, ওর মিসেস কাউন্সিলর, তারাও বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসনের উপরে, হায়ার লেভেলের উপর, লোকাল পুলিশের উপর ওদের অভিযোগ আছে। সিপি ডিজিপির উপরে, ডিএম এর উপরে, চিফ মিনিস্টারের উপরে, লোকাল এমএলএর উপরে কনফিডেন্স রেখেছে। এটা আমাদের বড় পাওয়া। বিরোধী দল করতাম, আর উনি এখন বর্তমান সরকারে আছেন। উনি আমার জন্য এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। শুধু এই যে আমার বিচারটা সবার আগে চাই, যে আমি বিচার পাবো, আমি সেদিকে পুরো আশাবাদী। সরকারের পদক্ষেপে আশ্বস্ত মৃতের পরিবার। ঠিক সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে অতীত দেখালেন শুভেন্দু অধিকারী। আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন, এ উদাহরণ নেই। কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী, যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর, শুধু দলের নয় রাজ্যের, এটা আপনাকে
আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম, যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করলেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিরোধ ও মতবিরোধ, থানায় তৃণমূল কর্মীর মৃত্যু প্রসঙ্গে এই দুটো পথেই হাঁটছে বাংলার রাজনীতি। যেমন এই তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে কোথাও একটা প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে কালীঘাট তৃণমূল, এমনকি ঋতব্রত শিবিরে ভাঙন ধরানোর চেষ্টাতেও তারা রীতিমতো সরব হয়েছে। তবে বিজেপিতে বলছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে হামলার ঘটনা ঘটেছে হালি শহরে, সেটা তৃণমূলের লোকেরাই করেছে। যদিও এখানেও আবার ভিন্ন সুর রয়েছে, অর্থাৎ বিজেপির অন্দরেও কিন্তু ভিন্ন সুর এই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা প্রসঙ্গে। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতন্ত্র। পাবলিকের জনরোষ হয়েছে, কিচ্ছু হবে না। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। কিসের জন্য ভয় পাচ্ছে আপনাকে? কিসের জন্য ভয় পাচ্ছে? তার কারণে ওদের মুখোশ খুলে যাবে। রবিবার হালি শহরে বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি লক্ষ্য করে উড়ে এলো কাদা জুতো। গাড়িতে পাথর ছোড়ার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। নেপথ্যে কারা? মুখ্যমন্ত্রীর দাবি কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ। তা আপনি মেল করে আপনার শিডিউল জানালে আপনি যে প্রোটেকশন পান অ্যাজ পার ব্লু বুক, সেই প্রোটেকশন আপনি পাবেন। কালকে আপনি না জানিয়ে এসেছেন এবং ভারতীয় জনতা পার্টির কোনো লোককে আমি ছবিতে দেখিনি। দলের কেউ জড়িত নয়, স্পষ্ট কথা মুখ্যমন্ত্রীর। ওদিকে সংসদ চত্বরে দাঁড়িয়ে কালীঘাট তৃণমূলের নাম্বার 2 নিশানায় বিজেপি। গুন্ডারা আর যাদেরকে মানে ফুটেজে দেখা গেছে, তারা তো কেউ পৃথক কোনো সাপোর্টার বা কর্মী নয়। তাদেরকে এমএলএর সাথে দেখা গেছে, তাদেরকে বিজেপির প্রার্থীর প্রচারে দেখা গেছে, পুরোটাই স্টেট স্পন্সার। কেউ পাথর ছোড়েনি, ছবিতে পুলিশ দেখেনি। যারা কাদা ছুড়েছে তাদের ছবি দেখাচ্ছে, প্রাক্তন চেয়ারম্যান সাথে ছবি, তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান সাথে। জনরোষ এত চুরি করেছেন, আপনি পুলিশকে জানিয়ে আসলে আমি সব ব্যবস্থা নিই। তাহলে কর্মফলেই জনরোষের মুখে তৃণমূল। মুখ্যমন্ত্রী বলছেন পুলিশকে না জানিয়ে আসাতেই বিক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ভিক্ষে নিয়ে তো যাতায়াত করবেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী কোথায় যাবেন বা না যাবেন সেটা নিশ্চয়ই রাজ্য সরকার তার অনুমতি নিয়ে হবে না, ওটা ওই বকলস পরা বিরোধী দলের কাছে চাইবেন। আমরা বারবার বলছি ঘটনাটি সমর্থনযোগ্য নয়, অনভিপ্রেত, কাঙ্ক্ষিত নয়, কিন্তু এই পয়েন্টটাও আসছে যে পুলিশের কাছে তো তার মুভমেন্ট সম্পর্কে ডিটেলস থাকতে হবে। এই থাকাটা বাঞ্ছনীয়, জরুরি। রাজনৈতিক কর্মসূচি, সেখানে পুলিশের কাছে অনুমতি নিশ্চয়ই চিঠি যাবে, কিন্তু যেটা নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী তার দলের সহকর্মী লক আপ ডেথ, তার বাড়িতে যাচ্ছেন, তিনি যেতে পারবেন। রাজনৈতিক কর্মসূচি করতে 104 বার হাইকোর্টে যেতে হয়েছিল তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। পালা বদলের পর এখন তিনিই মুখ্যমন্ত্রী। আশ্বাস দিচ্ছেন পুলিশ আগে থেকে জানলে বিক্ষোভ এড়ানো যেত। আপনি ইউ আর হোল্ডিং Z+ ক্যাটাগরি। আপনি যখন যেখানে যাবেন প্রায়র পুলিশকে বলবেন। পুলিশ যদি মনে করে কোথাও আপনাকে একাকে তো অ্যালাউ করবে, এখানে কোথাও এমার্জেন্সি নেই, আপনি জানিয়ে আসেননি, তার রেসপন্সিবিলিটি ডিজিপি বা পুলিশ মন্ত্রী নেবেন। তাহলে দায় কার? মুখ্যমন্ত্রীর বার্তা স্পষ্ট, হামলার অভিযোগ নিয়ে কোনো অ্যাকশন নয়। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাষ্ট্রবাদ, মার্ক্সবাদ, মমতাবাদ, বাংলা রাজনীতিতে এখন বোধ হয় এই ধ্যান ধারণাগুলোই বাদ। এগুলো ব্যাকডেটেড। চোখের সামনে শুধু একটাই, সুবিধাবাদ। এটাই বোধ হয় এখনকার দিনে আপডেটেড। তার মধ্যে এই জোড়া ফুলের প্রতীকে জিতে এনডিএ শিবিরে ঘোরাঘুরি করা সায়নী ঘোষ যেমন আছেন, তেমনি দুদিন আগেও ঋতব্রত শিবিরে থাকা, পাশে থাকা একাধিক বিধায়কও রয়েছেন। অনেকেই দেখে শুনে বলছেন এরা শিবির বদল করে কেটে পড়লো বলে। কিছু কিছু নেতা আছে যাদের গদ্দার রাশি এবং মির্জাফর লগ্নে জন্ম। এরা যে দলের সাথে এভাবে গদ্দারি করবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। তৃণমূল ভেঙে তারা NCPI এর। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ নেতাদের সঙ্গে এবেলা ওবেলা দেখা সাক্ষাৎ। দিন কয়েক আগে সেই শিবিরে থাকা ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের বিরুদ্ধে পড়েছিল গদ্দার পোস্টার।
এবার এনসিপিআইয়ে যোগ দেওয়া আরও এক সাংসদ সায়নী ঘোষের অফিস দখল কালীঘাটপন্থী তৃণমূলের। অফিস থেকে সরানো হলো যাদবপুরের সাংসদের নেমপ্লেট। কলকাতা পুরসভার 106 নম্বর ওয়ার্ডের গড়ফার সাঁকুইপাড়ার এই অফিসে সায়নী ঘোষ মাঝে মধ্যে বসতেন। এদিন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বসুন্ধরা গোস্বামীর নেতৃত্বে তৃণমূল কর্মীরা সায়নীর সহকারীকে অফিস থেকে বের করে তালা মেরে দেয়। বাইরে ঝুলিয়ে দেওয়া হয় পোস্টার। কালীঘাট তৃণমূলের তরফ থেকে এদিনকে দেখা গেল যে কর্মী সমর্থকরা এসে এখানে তারা পোস্টার লাগিয়ে দিলেন এবং সেই পোস্টারে সাফ লেখা রয়েছে যে কোনো গদ্দার এই অফিসে ঢুকবে না। সায়নী ঘোষের যদি নৈতিক মূল্যবোধ থেকে থাকে তাহলে এই পার্টি অফিসে সায়নী ঘোষ যেন না ঢোকে এবং ওনার লজ্জা থাকার দরকার। এটা তো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, কেন আমরা ওনাকে এটা ব্যবহার করতে দেবো? শুধু গড়ফা নয়, রাজ্য রাজনীতির সমীকরণে এমন গোঁজামিল যে বিধানসভা চত্বরেও কয়েকদিন আগেও যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের চারপাশে ঘুরতেন এমন 3 বিধায়ক আবার কি কালীঘাটের দিকে ফিরছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর নিগ্রহের অভিযোগে বিধানসভায় কালীঘাট তৃণমূলের সঙ্গে সামিল ঋতব্রত শিবিরের 3 বিধায়ক আব্দুল খালেক মোল্লা, বিভাস সর্দার ও তৌসিফুর রহমান, যারা কয়েকদিন আগেও দলনেত্রীকে কার্যত চিনতে পারেননি, তারাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে অজ্ঞান। I stood from Bashirhat Uttar and I got a heavy margin because of the people and because of one lady, Mamata Bandyopadhyay. মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া জোড়া ফুল, ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে আমরা ভোটে দাঁড়িয়েছি। আমরা মানুষের আশীর্বাদে জয়লাভ করেছি। বিভাস সর্দার এবং তৌসিফ রহমানের দায়িত্ব আমি নিতে পারবো না, কিন্তু আব্দুল খালেক মোল্লা দৃঢ়ভাবে আমাদের সঙ্গে রয়েছেন। কে কার শিবিরে, সেই ক্যাম্পে তার কতক্ষণ আয়ু, আবার কখন জার্সি পাল্টাবেন? বঙ্গের রাজনীতিতে এসব আলোচনাই এখন মুখ্য। সেখানে নীতি, নৈতিকতা, মূল্যবোধ সম্ভবত মঙ্গল গ্রহের বিষয়। সৌরভ গুহ ও কৌস্তব গঙ্গোপাধ্যায় রিপোর্ট, TV9 বাংলা। 18 থেকে 1 বড় রাজ্যে পালা বদলের পর কিন্তু আমরা দেখছি কম সংখ্যায় জোর দেখাচ্ছে। এই দেখুন, যেমন গত সপ্তাহে মাত্র 6 জন সদস্য নিয়ে নদিয়া জেলা পরিষদ গঠন করলো বিজেপি, আর এবার মাত্র 1 জন সদস্য নিয়ে কেতুগ্রামের মৌগ্রাম পঞ্চায়েতে উড়ল পদ্ম পতাকা। অনাস্থা ডাকার পর সবাই সিদ্ধান্ত নেয় যে বিজেপির একজন আছে, তাকে প্রধান করা উচিত। ইনি একাই 100। তৃণমূল জমানায় যাকে কেউ পাত্তা দিত না, সেই বিজেপি সদস্যই এখন হয়ে উঠেছেন পঞ্চায়েতের শেষ কথা। পালা বদলের পর পূর্ব বর্ধমানের কেতুগ্রামে অন্য সমীকরণ। মৌগ্রাম পঞ্চায়েতের বিজেপির একমাত্র সদস্যই হয়ে গেলেন প্রধান। অনাস্থায় বিজেপির একমাত্র সদস্য পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছেন, যা এক নজির। বিধানসভা ভোটের পরেই কার্যত অচল হয়ে পড়ে তৃণমূল পরিচালিত মৌগ্রাম পঞ্চায়েত। তৃণমূলের প্রধান উপপ্রধান দেন ইস্তফা, সুযোগ এসে যায় বিজেপির কাছে। মৌগ্রাম এমন একটা গ্রাম, কোনো উন্নয়নই নেই, সবকিছু উন্নয়নেরই প্রয়োজন আছে। রাস্তাঘাট, পানীয় জল, লাইটের তো ব্যবস্থা নেই, চেষ্টা তো অবশ্যই করব। গত পঞ্চায়েত ভোটে মৌগ্রাম পঞ্চায়েতের 18টি আসনের মধ্যে 17টিতে জেতে তৃণমূল, 1টি আসন পায় বিজেপি। নতুন প্রধান নিয়ে ভোটাভুটিতে 15 জন তৃণমূল সদস্য সমর্থন করেন বিজেপির সদস্যকে। তৃণমূলের কেউ মুখ না খুললেও এলাকার লোকজন নতুন প্রধানকে নিয়ে বেজায় আশাবাদী। তৃণমূল যেটা করতে পারেনি বিগত 15 বছরে, আমরা আশা রাখবো এবং আমরা আশাবাদী যে এই বিজেপি সরকার এবং বিজেপি প্রধান এই মৌগ্রাম অঞ্চলটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলবে। আমাদের মতন করে আমরা সর্বতভাবে ওনাকে সাহায্য করছি এবং ওনার কাছ থেকে সাহায্য পাচ্ছি। আমরা পরিষেবা যথাযথ সব ভালোই দিচ্ছি। পাশের জেলা নদিয়ায় মাত্র 6 জন সদস্য নিয়ে জেলা পরিষদে খেলা দেখিয়েছিল বিজেপি। এবার পূর্ব বর্ধমানে 1 জন সদস্য নিয়েই বোর্ড পদ্মা আসনে। পূর্ব বর্ধমান থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। কোথাও খাস তালুকে বিজেপি বিধায়কের গাড়িতে হামলা, বিধায়ক মদ্যপ নয় তো? এই প্রশ্ন তুলে দলেরই একাংশ অপর অংশের উপর চড়াও হলো, মারধর করা হলো, এই অভিযোগ। উত্তর 24 পরগনা আর বর্ধমানের মন্তেশ্বর, 2 জায়গায় দলের 2 গোষ্ঠীর মধ্যে একে অপরের বিরুদ্ধে মারধর বা হামলার অভিযোগ উঠল। আর ইতিমধ্যেই গোষ্ঠী কোন্দলের অভিযোগে সরব হয়েছে অপরপক্ষ। বিজেপির মণ্ডল সভাপতির টাকা গোনার ভিডিও ভাইরাল, তাকে বহিষ্কারের দাবিতে পথে বিজেপি কর্মীরা। ঘটনাস্থল কোচবিহারের নাটাবাড়ি। বিক্ষোভকারীদের অভিযোগ, মণ্ডল সভাপতি দীর্ঘদিন ধরে প্রচুর কাটমানি তুলেছেন, বহু দুর্নীতির সঙ্গে যুক্ত। চাকরি দেওয়ার নাম করে টাকা তুলে সেই টাকা গুনছিলেন তিনি। কোচবিহারের মতো পূর্ব বর্ধমানেও দলীয় বিধায়ককে নিয়ে বিজেপিতে গোলমাল। বিজেপির বিধায়কের গাড়ি ঘিরে উঠল স্লোগান,
দলের বিধায়কের সঙ্গে তর্কে জড়ালেন বিজেপি কর্মীরা। বিজেপির একাংশের বিক্ষোভে রবিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর। দলের বিধায়ক মত্ত অবস্থায় আছেন কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপির কেউ কেউ। অভিযোগ, বিজেপির বিধায়কের অনুগামীরা বিরোধী গোষ্ঠীর কর্মীদের উপরে হামলা চালায়। তার প্রতিবাদে বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। 2016 উপনির্বাচনে জোড়াফুলের টিকিটে প্রথমবার মন্তেশ্বরে যেতেন সৈকত মাজা। পরে শিবির বদলে বিজেপিতে যোগ দেন। এবার মন্তেশ্বরে সৈকত হারান প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। তরুণ নেতাকে নিয়েই বিজেপিতে অসন্তোষ। এই নিয়ে যোগাযোগ করা হলেও বিজেপি বিধায়কের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। থানায় অভিযোগ জানাতে গেলে তখন এমএলএ আমাদের বাঁধা খায় এবং এমএলএ নিজে মদ্য অবস্থায় এসে গিয়ে বাঁধা দেওয়ার চেষ্টা করে। সেই জন্য আমাদের কর্মীরা এমএলএ গাড়িকে ঘিরে ধরে জবাব চায়। মন্তেশ্বরে বিধায়ককে নিয়ে বিজেপিতে মতান্তর। আর বসিরহাটে বিজেপির দুই গোষ্ঠীর তুমুল মারপিট। বিজেপির বুথ মিটিং ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে শাকচুরা বাগুন্ডি পঞ্চায়েতের কাথুরি এলাকা। বিজেপির বুথ সভাপতি সহ 4 জন আহত হন। পদ্ম শিবিরের দুপক্ষই একে অপরের বিরুদ্ধে সুর চড়িয়েছে। বিজেপির মিটিং হচ্ছিল, কতগুলো লোক এসে যদি আরম্ভ করলো। এবার আমার স্বামী তমাল ঘোষ মারপিট, ওকেই মারলো, বুকে মারলো। যে তমাল, ও ভেবেছে ওর যে রাজত্ব, ও যে দাদাগিরি করবে, আমাদের মতন কিছু ভালো মানুষ বা শিক্ষিত মানুষ যদি এগিয়ে আসে তাহলে ওরা হয়তো রাজত্ব চলে যেতে পারে। মিটিংয়ে বিজেপির এক পক্ষকে না ডাকায় বিবাদ। সুযোগ বুঝে তৃণমূল গলা চড়িয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পর 6 মাসও এখনো হয়নি, তার ভিতরে আমরা দেখতে পেয়েছি বড় নেতা ছোট নেতা তাদের ভিতরে মিল নেই। কোথাও বিধায়ককে নিয়ে গন্ডগোল, কোথাও নতুন নেতারা আমল দিচ্ছেন না পুরনোদের। বিজেপির বিবাদ নানা প্রান্তে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তারাতলা বিপর্যয়ের পর পশ্চিমবঙ্গ সরকার অত্যন্ত সক্রিয়। তাই কলকাতা পুরসভায় একটা বড় ধরনের অডিট হতে চলেছে। জলাজমি বোঝানো আর বেআইনি নির্মাণ, এই বিষয়ে অত্যন্ত কড়া পদক্ষেপ করতে চলেছে পুরসভা। এবং সেক্ষেত্রে কোথায় কোথায় বেআইনি নির্মাণ তৈরি হয়েছে, এই গোটা বিষয়ে একটা রিপোর্ট পেতে চাইছে কলকাতা পুরসভা, এবং সে কারণেই এই অডিট হচ্ছে বলে জানা যাচ্ছে। বেআইনি নির্মাণ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স কলকাতা পুরসভার। পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের পরেও অনেক বহুতলকে বৈধতা দেওয়ার অভিযোগ। এই ধরনের অভিযোগ যাতে আর না আসে তার জন্য কড়া অডিট চালু করেছে কলকাতা পুরসভা। নির্মাণ সংক্রান্ত একাধিক ফাইল খতিয়ে দেখতে বিশেষ তদন্তে নেমেছে পুরসভার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। কলকাতা পুরসভা সূত্রে খবর, পুরো এলাকায় পুকুর ভরাটের অভিযোগ যাচাই করা হচ্ছে। 2020 থেকে 25 অর্থবর্ষে বিভিন্ন নির্মাণ সংক্রান্ত নথিতে নজর দেওয়া হচ্ছে। একাধিক বর্ডর থেকে ফাইল তলব করা হয়েছে। শতাধিক ফাইল তলব সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের। কোটি কোটি টাকা কর ফাঁকি, আর সেই কর ফাঁকির মূলত প্রভাব পড়েছে কলকাতা পুরসভার কোষাগারে। কলকাতা পুরসভার যে অডিট রিপোর্ট, সেই অডিট রিপোর্টেই মূলত দেখা গিয়েছে যে বেআইনি নির্মাণ তৈরি করতে গিয়ে অবৈধ অংশ বৈধতা দেওয়া হয়েছে। আর সেক্ষেত্রে একাধিক ক্ষেত্রে কর ফাঁকি দেওয়া হয়েছে, রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। তাতে কোষাগারের প্রবল ক্ষতি হয়েছে বলেই অডিট রিপোর্টেই মূলত দেখা যাচ্ছে। একই সঙ্গে যেভাবে গত কয়েক বছর ধরে অডিট রিপোর্টে একাধিক তথ্যে উঠে এসেছে যে যেভাবে রাজস্ব ফাঁকি হয়েছে, তাতে কিন্তু সমস্যায় পড়েছে কলকাতা পুরসভার কোষাগার। আপনি ফাউন্ডেশনটা করেছেন 2 তলা বাড়ির জন্য, কিন্তু আপনি যদি এখন 5 তলা করে দেন তাহলে তো সেটা তো চলতে পারে না। তাই জন্য আমরা এই স্টেপটা নেব। হিউজ পেনাল্টি ফর কমার্শিয়াল বিল্ডিং অ্যান্ড পেনাল্টি ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং। এনভায়রনমেন্ট অফ ক্যালকাটা নষ্ট হয়ে যায়, তো এটা কেউই সমর্থন করে না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে 100% প্রুফ কেউ করতেও পারে না। বহুতল নির্মাণের অনুমোদন, জমি শ্রেণীবিন্যাস, পুকুর ভরাটের অভিযোগ, পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র ও প্রয়োজনীয় বিধি মেনে অনুমতি দেওয়া হয়েছিল কিনা খতিয়ে দেখছে কলকাতা পুরসভা। প্রয়োজনে সংশ্লিষ্ট আধিকারিকদের থেকেও ব্যাখ্যা চাওয়া হতে পারে বলে পুরসভা সূত্রে খবর। তো এগুলো যদি বাকি থেকে থাকে তো সেগুলো একটা রিজনেবল ফর্মুলা, প্র্যাকটিক্যাল ফর্মুলা তৈরি করে সেগুলো তো আদায় করা উচিত। পুরসভার বিভিন্ন কেষ্টবিষ্টুকে টাকা দিয়েছে, হ্যাঁ, তার মানে সেটা বৈধ হতে পারে না। তার মানে সবাই চোখ বুজে থাকবে, মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, কেউ কিছু আর দেখবে না, সেই ব্যবস্থা করা হয়েছিল। তো এখন সেই মাস্টারমশাই চোখ খুলে ফেলেছে, মাস্টারমশাই এখন দেখা শুরু করেছে, এখন ধরা পড়বে। এই অডিট রিপোর্ট নিয়মিত প্রকাশ্যে আসায় অস্বস্তি পড়েছে কলকাতা পুর প্রশাসনও। কারণ কর ফাঁকি, রাজস্ব ফাঁকি দিয়ে
রীতিমতো এই অবৈধ নির্মাণকে বৈধতা দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধকে বৈধতা করার জন্য যে টাকা দেওয়া হয়েছে সেই টাকাও নেতাদের পকেট ছাড়া কোথাও যায়নি, রাজস্ব ক্ষতি করে। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা পুরসভা। 140 কোটি টাকা বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক সংস্কারের জন্য আগের সরকারের তরফে এই টাকাটা নাকি বরাদ্দ করা হয়েছিল। রাস্তা সংস্কার কি হলো? আজকে ছবিটা আপনাদেরকে দেখাবো, কারণ এই যে এত টাকা, এত কোটি টাকা, 140 কোটি, এটা তো মুখের কথা নয়। সেই টাকা বরাদ্দ হলো, সেই রাস্তার এখন কি অবস্থা? রাস্তা বলবেন কিনা প্রশ্ন আছে। এটা এখন হয়ে উঠেছে একটা মরণ ফাঁদ। এখানে বাস গাড়ি না চললে নৌকা চললে ভালো হতো। একদম টোটালি এটা তৃণমূল জামানের দুর্নীতির ফল। জঙ্গলমহলের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক, তারই এই অবস্থা, পুরো বেহাল। অথচ এই রাস্তার পিছনে 140 কোটি টাকা খরচ করা হয়েছে। মাত্র 2 বছর আগে 2024 সালে লোকসভা নির্বাচনের আগে জলের মতো টাকা ঢালা হয়। রাস্তার মাঝে এরকমই বড় বড় গর্ত হয়ে গেছে এবং গর্তে জল জমা হয়ে বর্ষা পড়তেই সেই রাস্তা কার্যত একেবারে মরণ ফাঁদে পরিণত হয়েছে। শুধু এখানেই না, তার পাশাপাশি রাস্তার বিভিন্ন জায়গায় এমনই ছোট বড় বিভিন্ন জায়গায় গর্ত তৈরি হয়েছে এবং গোটা রাস্তায় এই মুহূর্তে পিচের যে আস্তরণ, সেই পিচের আস্তরণ কার্যত উঠে গিয়েছে। আমরা দেখছিলাম যে রাস্তা একদিকে তৈরি হচ্ছে, অন্যদিকে ধসে যাচ্ছে রাস্তার গুণগত মান ঠিকঠাক ছিল না। রাস্তার যে ম্যাটেরিয়াল তৈরি করার জন্য যে ম্যাটেরিয়াল ছিল, ম্যাটেরিয়াল একদমই নিম্নমানের ছিল, যে কারণেই দশা। 140 কোটির রাস্তা 1 মাসেও টেকেনি। যে রাস্তা 2 ঘন্টা সময় লাগার কথা, সেই রাস্তাতে যেতে আমাদের 3 থেকে 3.5 ঘন্টা 4 ঘন্টা সময় লাগছে। যেখানে পিচ শুরু হয়েছে সেইখানে আপনি ধরুন মিনিমাম কোনোখানে 3 ফুট, কোনোখানে 4 ফুট, এইভাবে গর্ত হয়ে পড়েছে। শুধু ঝাড়গ্রাম যাওয়াই নয়, বাঁকুড়ার তালডাংরা, শিমলাপাল, সারেঙ্গা, রায়পুর ও রানীবাঁধ ব্লকের বিস্তীর্ণ এলাকার সঙ্গে বাঁকুড়া জেলা সদর শহরেরও যোগাযোগের অন্যতম পথ এটি। যা হাল হয়েছে রাস্তার, দুর্ঘটনা লেগেই থাকে। সামনে গিয়ে একটা গাড়ি ঢুকে গেছিলো এই রাস্তা খারাপের জন্য, গাড়ি নেমে যাচ্ছে। আমাদেরকেও অনেক সময় রাস্তা দিয়ে নামে, যখন বড় গাড়ি পাস করছে তখন রাস্তা দিয়ে নেমে যেতে হচ্ছে। আগে সরকারের যে ছিলেন, যারা নেতৃত্বে বা যারা দেখভালে ছিলেন, তারা এই রাস্তার হয়তো কাটমানি বিশেষ করে খেয়ে নেওয়ার জন্য এই অবস্থায় দাঁড়িয়েছে। পালাবদলের পর এখন রাস্তার হাল ফেরার অপেক্ষায় দিন গুনছেন এলাকার মানুষজন। এই দুরবস্থার জন্য তৃণমূল সরকারের দুর্নীতির দিকেই আঙুল তুলেছে বিজেপি, নিশানা সাংসদকে। যিনি সাংসদ অরূপ চক্রবর্তী, তার নিজের এলাকা, তার লোকসভা এলাকা এবং তার নিজের আত্মীয় কন্ট্রাক্টর হিসাবে এই জন্যে এত নোংরামি হয়েছে। সাংসদ সব থেকে বেশি দেয় এবং উনি ঘাপলা করেছেন। কবে এই রাস্তা সংস্কার হবে, কবে তাদের এই ভোগান্তি কমবে, আপাতত সেই দিকেই তাকিয়ে বাঁকুড়া সহ জঙ্গলমহলে বিস্তীর্ণ এলাকার মানুষ। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। একই রাস্তার ঠিক নেই, তার উপর আবার পড়েছে পিচ, তার উপর কাদার মোরাম। পশ্চিম মেদিনীপুরে বেলদার মানুষজন বুঝেই উঠতে পারছে না তৃণমূল কংগ্রেসের আমলে পথশ্রীর যে রাস্তা তৈরি হচ্ছে সেটা আসলে কি। কারণ বর্তমান অবস্থাটা আপনাদের দেখাবো, খানাখন্দে ভরা এই রাস্তা আদৌ এটা রাস্তা কিনা সেটাই এখন বুঝে উঠতে পারছেন না বেলদার এই স্থানীয় মানুষজন। আর এবার বিজেপি পরিচালিত পঞ্চায়েত তারা নতুন করে উদ্যোগ নিয়েছে এই রাস্তা তৈরির জন্য। মুরামের এই তো অবস্থা দেখছেন তো আপনারা। মুরাম বলতে কিছু জিনিস নেই, তো কাদো। মোরামের মর্ম হাড়ে হাড়ে বুঝছেন বেলদা 1 গ্রাম পঞ্চায়েতের বনতটা গ্রামের বাসিন্দারা। অভিযোগ, পথশ্রী প্রকল্পের আওতায় প্রায় 1 কিলোমিটার রাস্তা সংস্কারের নামে যা ইচ্ছে তাই করা হয়েছিল বিগত সরকারের আমলে। এখানকার যে তৃণমূলের নেতারা যারা ছিল, মোরাম বদলে এখানে একটা স্থানীয় পেছনে একটা পুকুর থেকে মাটি, মানে লাল মাটি এই রাস্তায় দিয়ে দেয়, যার ফল এই বর্ষার সময় এই বনতটা গ্রামের মানুষকে ভুগতে হচ্ছে। রাস্তা সংস্কারের আগে অন্তত যাতায়াত করা যাচ্ছিল, কিন্তু এখন কাদার মোরামের ধাক্কায় পথে পা রাখাই দায়। বাচ্চারা যে স্কুল যাবে, স্কুলেও ঠিক মতন যেতে পারেনি। সাইকেল এখান থেকে ঠেলে নিয়ে যাবে সেই পিচ রাস্তা অব্দি। বাচ্চারা পড়াশোনা করবে কতটুকু আর যাবে কত সময়। কোনো লোক যদি একটু অসুস্থ হয়ে পড়ছে, টোটো বেরোবে না এই রাস্তায়, মানে খাটে কি করবো, দড়ি বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটাল। এই যে রাস্তার পরিস্থিতি। বেহাল পথ নিয়ে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে।
অবস্থা সামাল দিতে এবার তৎপর এলাকার বিজেপি পরিচালিত পঞ্চায়েত। রাস্তাটি পাকাপোক্ত করতে স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। মাননীয় বিধায়ক সহ আমাদের যারা ব্লক আধিকারিকরা আছেন দৃষ্টি আকর্ষণ করছি, আমি নিজেও ব্যক্তিগতভাবে বলবো যে এই রাস্তাটা মানে ঢালাই হোক বা পিচ হোক। কতদিনে রাস্তার হাল ফিরবে এখন সেই অপেক্ষায় দিন গুনছেন বনতটার বাসিন্দারা। দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। রাস্তা, পথ, তার কি হাল? ভরা বর্ষা চলছে, রাজ্যের বিভিন্ন জেলায় রাস্তার বেহাল ছবি বারবার উঠে এসেছে, আর উঠে এসেছে মানুষের দুর্ভোগ আর অভিযোগের ছবি। তৃণমূল জামানায় পথশ্রী প্রকল্পের পয়সা বা টাকার ব্যবহার কোথায় হলো, কিভাবে হলো, সেই নিয়েই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। আর রাস্তার যে অবস্থা, বিভিন্ন জায়গায় জেলার বিভিন্ন প্রান্তের রাস্তার শ্রী রীতিমতো হতশ্রীতে পরিণত হয়েছে। কেন এই হাল দেখুন। রাস্তা নয়, সাক্ষাৎ মৃত্যু ফাঁদ, তবু উপায় নেই, যাতায়াত করতেই হয়। দাসপুরের পীরতলা মুর্শিদনগর গ্রামীণ রাস্তার হাল এতটাই খারাপ যে পা ফেলা দায়। অভিযোগ, তৃণমূল আমলে ঘাটাল মাস্টার প্ল্যানের নো কস্ট মডেলে শিলাবতী নদী থেকে মাটি বালি তুলে নিয়ে যাওয়া হতো। দিনরাত ভারী গাড়ি চলাচলের ক্ষত বইছে এই রাস্তা। প্রায় 5-6 বছর আগে থেকে এরকম হাল, মানুষজন চলতে পারছে নি। এইটা ওই যে মাস্টার প্ল্যান হয়েছিল হওয়ার দিকতেই এই রাস্তাটা এই হাল হয়ে গেছে। বিধায়ক এসেছিল, এসে বলেছিল যে ওখানে মুরাম দিয়ে এই রাস্তাটা আমাদের চালু করে দিবে, কিন্তু এমন হাল হয়েছে এই রাস্তা মানুষ চলতে পারছে না। সমস্যার শেষ নেই। এদিকে এই রাস্তা দিয়েই 7 থেকে 8টি গ্রামের মানুষের রোজ যাতায়াত। বর্ষায় এখন দুর্ভোগ চরমে। এই জেলাতেই ঘাটাল কলেজ মোড় থেকে রানীচক যাওয়ার পথ পুরো বেহাল। একটু বৃষ্টি হলে এটি রাস্তা না পুকুর বোঝার কোনো উপায় থাকে না। বেহাল রাস্তার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ক্ষুব্ধ পথ চলতি মানুষ থেকে শুরু করে এলাকার মানুষজন সকলেই চাইছে দ্রুত রাস্তার হাল ফিরুক। আমরা তো অটোমেটিক বহু রাস্তার কাজ ধরেছি, বর্ষার জন্য করতে পারিনি, বন্যার জন্য করতে পারিনি। দুর্গাপূজার পর রাস্তা শুরু হবে, আস্তে আস্তে মানুষের যে আশা উদ্দেশ্য পূরণ হবে। ঝাড়গ্রাম বাঁকুড়া রাজ্য সড়কে শিলদা জব্বলপুর রুটের ছবিটাও একই। চারিদিকে খানাখন্দ, পিচ উঠে গিয়েছে বেশিরভাগ জায়গায়। কোনো কোনো গর্ত এত গভীর যে গাড়ির চাকা পড়লেই উল্টে যাওয়ার দশা। শিলদা থেকে যে জব্বলপুর রাস্তা সেই অবস্থাও একেবারে বেহাল হয়ে পড়েছে। ছবিটা দেখতেই পাচ্ছেন, এই রাস্তার উপর দিয়েই বেশ কিছু জায়গায় এরকমের গর্ত তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় রয়েছে এবড়ো খেবড়ো পাথর। 4-5 বছর ধরে রেগুলার নিত্যযাত্রী এই রাস্তায়, ঠিক আছে, মানে খুবই দেখছেন গাড়ি দেখছেন তারা খারাপের জন্য তো গাড়ি একদম এই সাইডে হয়ে চলে আসছে। এরকম মানে আমি বাচ্চাকে নিয়ে যাই, আমি আমার এখানে স্কুল সামনে, বাচ্চাকে আমার ছেলেকেও নিয়ে যাই সামনে, খুব সাবধানে চালাতে হয়। কাটোয়া 2 নম্বর ব্লকে গৌরডাঙ্গা থেকে ঘুমুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা জুড়ে ছোট ছোট ডোবা ভর্তি। রাস্তা তৈরির কয়েক বছরের মধ্যেই হাল বেহাল হতে শুরু করেছিল। এখন যা অবস্থা, দুর্ঘটনা রোজনামচা হয়ে উঠেছে। এইভাবেই পড়ে আছে, না আছে ড্রেন, একটা অ্যাম্বুলেন্স যায় না আমাদের এখান থেকে, আমাদের ওই মেন রোডে নামিয়ে দেয়। 4 পায়ে খাটিয়া ছাড়া কোনো রাস্তাই নেই আমাদের এখন। আজ কি যুগে বাস করছি আমরা। কত লোককে বলি, কেউ কিছু শুনছে না। এমএলএ গ্রামের যারা মেম্বার আছে, প্রধান আছে, সবাইকে বলি, কিছুই করে না। উত্তরের দিকে চোখ ফেরালেও ছবিতে তেমন কোনো বদল নেই। মালবাজারে মাটিয়ালি ব্লকের বাতাবাড়ি বাজার থেকে শালবাড়ি পর্যন্ত প্রায় 13 কিলোমিটার রাস্তা বিপদের সমার্থক। ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় মানুষকে। এই পথ দিয়ে যেতে হয় একাধিক পর্যটন কেন্দ্রে, ফলে পর্যটকদেরও ভোগান্তির শেষ নেই। তৃণমূল আমলে বহুবার রাস্তা সারাইয়ের দাবি জানানো হয়। অভিযোগ, এরপরেও কিছুই হয়নি, অবস্থা সেই তিমিরেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বর্ষা আসলেই বয়স্ক মানুষজন, রোগী কিংবা অন্তঃসত্ত্বা তাদেরকে গ্রামের বাইরে বার করে দেওয়া হয়। মানে গ্রামের বাইরে অন্য কোনো জায়গায়, অন্য কোনো আত্মীয়দের বাড়িতে তাদের পাঠিয়ে দেওয়া হয় বেশ কয়েক মাসের জন্য। কারণ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে দেউচাবাঁধি গ্রামে না আছে রাস্তা, আর না আছে নদী পারাপারের জন্য ব্রিজ। রীতিমতো দুর্ভোগ অন্তহীন এখানকার মানুষদের। তমাল নদীর পাড়ে দেউচাবাঁধি গ্রাম, কয়েকশো পরিবারের বাস, কিন্তু পথটুকু ঠিকঠাক তৈরি করা যায়নি এতদিনে। যাতায়াত মানেই দুঃস্বপ্ন। ভোট আসে, ভোট যায়, নেতারা বা মন্ত্রীরা শুধু প্রতিশ্রুতি দিয়ে যান এখানকার মানুষকে, কিন্তু সেই প্রতিশ্রুতির সফল রূপায়ণ আজ অব্দি দেখেননি এখানকার মানুষ। বন্যা হারাসেনকে কোনো ডেলিভারি পেশেন্ট যদি থেকে থাকে, ওনাকে আমাদেরকে ফাঁকে আত্মীয় বাড়িতে রেখে দিয়ে আসতে হয় আগে থেকে। এই রাস্তাটা দিয়ে বহু লোকের যাতায়াত, কিন্তু রাস্তাটারও কোনো উন্নতি করেনি।
আর পোলটা আমাদের দরকার, সবসময় দরকার। আমরা মানে জন্ম থেকে আমরা ওই কষ্ট করেই বেঁচে আছি। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এখানকার মানুষ ভোট বয়কটের ডাক দিয়েছিলেন, তাই এই গ্রামে বিডিওর পা পড়েছিল তৎকালীন মন্ত্রী তথা বিধায়কের পা। আর তারপরে তারা প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু আজও সেই প্রতিশ্রুতির এক ছোটাক পূরণ হয়নি। কোনো পথ নাই, পথ থেকেও নাই, সব যেমন ভেঙে চুরমার হয়ে আছে সব। সারা জীবনটাই দেখে এসছি, সারা জীবনটাই তো ভোট দিয়ে আসছি, আজ হবে কাল হবে, এই হয়ে যাবে, তোমরা থামো না, হয়ে যাবে বাস। আমাদের এখানকার যে বিধায়ক ছিল, বিধায়িকা ছিল শিউলি সাহা, তার কাছেও আমরা গেছি, প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এখানে ফলপ্রসূ কিছু হয়নি। আমাদের সব থেকে বেশি যেটা দরকার সেটা একটা স্থায়ী সেতু, আর হচ্ছে গ্রামের মধ্যে একটা ঢালাই রাস্তা ও সেতু। হাজারো আবেদন নিবেদনের পরও এই দুটির কোনোটি পাননি এলাকাবাসী। দেউচাবাধি গ্রাম যেন আজও একটা বিচ্ছিন্ন দ্বীপ। আমি দাঁড়িয়ে রয়েছি তোমাল নদীর উপর। এই যে অস্থায়ী বাসের ব্রিজ তৈরি করা হয়েছে, কোনো রকমে হাতে প্রাণ নিয়ে এখানকার মানুষজন এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে। শুধুমাত্র এই ব্রিজটাই একমাত্র ভরসা এখানকার মানুষের যাতায়াতের। আর তাই অস্থায়ী ব্রিজ সাধারণ মানুষ এখানকার নিজেদের গাঁটের পয়সা খরচ করেই তৈরি করেছেন। পোল না থাকলে আমরা একবারে দ্বীপের মতন, এদিকে কোথাও কিছু নেই, ওইদিকে রাস্তা যোগাযোগ নাই, এক হাঁটু জল এখনই। আর কোনো মানে একটা রুগী পর্যন্ত যদি হয়ে যায় বন্যার সময় কোথাও যাতায়াত কোনো কিছু করা যায় না, মানে এখানেই মারা যাবে, নাহলে আত্মীয় বাড়ি দিয়ে আসতে হয়। আমাদের বাঁচার এইভাবেই রাস্তা, হ্যাঁ, আমাদের পা খোড়া হয়ে যাচ্ছে পোল থেকে, মানে পোল ভেঙে যেয়ে, হ্যাঁ, এইভাবে আমাদেরকে জীবনযাপন করতে হয়। তৃণমূল আমলে বারবার উন্নয়নের বুলি আওড়েছেন নেতারা, সব হয়ে যাবে। শুনতে ক্লান্ত এই এলাকার মানুষজন, তারা তো জানেন বাস্তবে কি কাজ হয়েছে। যাতায়াতের বাড়িতে ডেলিভারি হয়ে যাচ্ছে, এইভাবেই কাজ করতে অনেকবার ছবি করে পাঠানো হয়েছে, কোনো কিছুই সুরাহা হয়নি, কেউ তো কোনো গ্রাহ্যই করেনি। করে দেবো, এটা হবে সেটা হবে প্রতিশ্রুতি, হ্যাঁ, তারপরে সব গেল। যাতায়াত কোনো ব্যবস্থা নেই আমাদের এখানে, রাস্তা তো দেখতেই পাচ্ছেন, আরো ভিতর দিকে গেলে আরো খারাপ, মানে এত কাদা আর পড়ে যাবে এমন অবস্থা। আদৌ কি এখানকার মানুষগুলোর জীবনের যে হাল হকিকত তার কি পরিবর্তন হবে? আদৌ কি প্রশাসন এই গ্রামের মানুষগুলোর দিকে একটু নজর দেবে? এই প্রশ্ন গ্রাউন্ড জিরো থেকে তুলছি আমরা। ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। ভরা বর্ষা, আর এই ভরা বর্ষায় চিন্তায় পড়েছেন, মানে ভাঙন আতঙ্ক বাড়ছে পূর্বস্থলী 2 নম্বর ব্লকের কমলনগর এলাকার মানুষজনের। কেন জানেন? প্রায় 35 ফুট উঁচু মন্দিরও ভাঙনের কবলে পড়ে এখন নদী গর্ভে তলিয়ে গিয়েছে। আর এই ভরা বর্ষায় আরও চিন্তা বানাচ্ছে ভাগীরথী। সেখানকার যে স্থানীয় মানুষজন তারা রীতিমতো আতঙ্কে ভুগছেন। পূর্বস্থলী 2 নম্বর ব্লকের কমলনগর এলাকায় ভয়ঙ্কর অবস্থা এখন। ভাগীরথী নদীর পার ভাঙছে, বিঘার পর বিঘা জমি জায়গা সংকটে, তলিয়ে যাওয়ার মুখে চাষের জমি। কমলনগর গ্রামটা রয়েছে কৃষি নির্ভর, এখানটা মানুষজন সবটাই রয়েছে যে কৃষি কেন্দ্রিক, তাই তাদের যদি জমিটাই না থাকে তাহলে তারা কোথায় যাবে? তারা তো উদ্বাস্তু হয়ে পড়বে। এই ভাঙনটা অনেক দিন থেকে আছে, কিন্তু এই মাস 6 থেকে আরো বেশি জমি ভেঙে নদী গঙ্গার বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনের মুখোমুখি দাঁড়িয়ে এলাকার প্রাচীন শিব মন্দিরটিও। সিঁড়ির একাধিক অংশে ফাটল ধরেছে। দ্রুত নদীর পার বাঁধানো না হলে বড় বিপর্যয় ঘটে যেতে পারে যে কোনো সময়। গঙ্গার স্রোতের পরিবর্তনের ফলে সেই যে কংক্রিটটা নষ্ট হয়ে যায়, পার বাঁধানোর যে কংক্রিটটা ছিল, যার ফলে যে মন্দিরটা চরমভাবে এখন ক্ষতিগ্রস্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরের তলাগুলো আর কোনো মাটি নেই। মন্দির বাঁচাতে তৎপরতা শুরু হয়েছে ইতিমধ্যেই। মন্দিরে একসঙ্গে বেশি লোকজন যাতে না ঢোকেন সেদিকে নজর রাখা হচ্ছে। মন্দির বাঁচাও কমিটির তরফে ভারত সেবাশ্রম সংঘের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। যে হারে পাড় ভাঙতে শুরু করেছে তাতে এখন রাতের ঘুম উড়েছে এলাকার মানুষের। স্থানীয় যে বিধায়ক আছেন, বিধায়ক বিষয়টা জানেন, যেখানে ভাঙন কবলিত হয়েছে এখানে যদি বাড়ির বস্তা ফেলা হয় তাহলে অনেকটা ভাঙন রোধ হতে পারে, জমিগুলোও রক্ষা পাবে, প্লাস মন্দিরটাও রক্ষা পাবে। দ্রুত পদক্ষেপ করা হোক প্রশাসনের তরফে। স্থানীয়দের দাবি একটাই, নইলে বিপদ রক্ষা যাবে না। কৌশিক দত্তর রিপোর্ট, TV9 বাংলা। ভিন রাজ্যে সেভাবে বিক্রি নেই, এখনো হিমঘরেই রয়েছে আলু, আর সেই আলু হিমঘর থেকে ডিসেম্বরের মধ্যে বের করে ফেলতে হবে। রীতিমতো দুশ্চিন্তায় রয়েছেন আলু চাষিরা।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, সেখানে আলু চাষি থেকে ব্যবসায়ী সকলেই সরকারের দিকে তাকিয়ে আছেন একটা ব্যবস্থা নেওয়া হোক এই আর্জি নিয়ে। সংসার কি করে চালাবো, কি করে মহাজনের দেনা শোধ করব, আগামী দিন কিভাবে চাষ করব আমরা ভেবে উঠতে পারছি না। আলু বলয়ে এমনই নাজেহাল অবস্থা কৃষকদের, যারা অনেক কষ্টে মাঠ থেকে আলু বাঁচিয়ে হিমঘরে তুলেছিলেন, তারা বুঝতে পারছেন না বস্তা বস্তা আলুর ভবিষ্যৎ কি। এদিকে ডিসেম্বরের মধ্যে আলু হিমঘর থেকে বের করতে হবে। মজুত আলু নিয়ে দিশেহারা চাষিরা। 100 টাকা কুইন্টাল খরচা বাদ দিয়ে পাচ্ছি, তাতে আমাদের সংসার চলবেই বা কী করে, আগামী দিনে কি করে চাষ করব চিন্তিত। আলু চাষিদের যন্ত্রণার এই ছবি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। তৃণমূল জামানায় বাইরে আলু পাঠানো নিষেধ ছিল। বিজেপি এসে কৃষকদের কথা ভেবে নিষেধাজ্ঞা তুলে দেয়, কিন্তু ভিন রাজ্যে সেভাবে আলুর চাহিদা না থাকায় দায় হয়ে পড়ে আলু। একজন কৃষক 2 বিঘা জমিতে চাষ করলে ওঠে 200 বস্তা আলু। চাষে খরচ 62,000 টাকা। সেই আলু হিমঘরে পাঠাতে খরচ আরও 16,000 টাকা। হিমঘর থেকে আলু যখন বিক্রি হলো তখন কৃষক পাচ্ছেন 200 বস্তায় 25,000 টাকা। তার মানে 200 বস্তায় 53,000 টাকার ক্ষতি। বিঘে প্রতি 26,000 টাকা লোকসান হচ্ছে কৃষকদের। আলু নিয়ে আমরা গভীর চিন্তিত। এক প্যাকেট ফলাতে প্রায় 350 টাকা খরচা। বর্তমানে আলুটা মাঠে বিক্রি করতে পারেনি। শুধু আলু চাষি নয়, আলু গোলায় বেকায়দায় ব্যবসায়ীরাও। হিমঘর থেকে আলুটা নামবে কি করে, খদ্দেরটাই পাচ্ছেন, ব্যবসাদাররা একবারে শেষ, আলু রাখার মতো পজিশন নাই। এই পরিস্থিতিতে হিমঘরের ভাড়া মকুব এবং কৃষক ঋণে ছাড়ের আবেদন আলু চাষিদের। সরকার যদি মনে করেন যে না স্টোর ভাড়াটা তো ছাড়ি 15,000 টাকা কি 16,000 টাকা, তবু আমরা 25,000 পাচ্ছি, 15,000 টাকা ছাড়লে হয়তো 25,000 টাকা কমপ্লিট পাবো। আমাদের সরকার সচেষ্ট রয়েছে কিভাবে অন্য কোনো উপায় অবলম্বন করে যাতে করে আলুর দাম বাড়ানো যায়, কৃষকরা যাতে আলুর ফসলের দাম পান। আলুর দাম না পেয়ে 2জন কৃষকের আত্মহত্যার অভিযোগ উঠেছিল এই চন্দ্রকোনায়। সেখানে মজুত আলুর মাত্র 30% বিক্রি হয়েছে। বাকি আলুর ভবিষ্যৎ নিয়ে কারো কাছে কোনো উত্তর নেই। এই প্রেক্ষিতে সরকারের মুখাপেক্ষী কৃষক ব্যবসায়ীরা। পশ্চিম মেদিনীপুর থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, কিন্তু ধান মেপে দেওয়ার আগেই ক্যানিংয়ে মই ছাড়া দেয়। সেই বাপ ঠাকুরদার আমল থেকে দেখে আসছি ফি বছর বর্ষায় যেন সেই একই অবস্থা হয়। জল কাদা, গরুর দৌড় দেখতে হয়। লেজের ডগায় হাতের মোচড়টাই আসল, বুঝলেন? ওই মোচড়েই বলদ ছোটে। তবে ছোট কাঠের টুকরোর ওপর জল ভরা কাদা জমিতে পাগলের মতো ছুটতে থাকা বলদের ভেজা লেজ আঁকড়ে দাঁড়িয়ে থাকাটাই কঠিন। একবার লেজ হাত থেকে ছুটি গেলে আপনিও পড়বেন আর বলদও ছোটা বন্ধ করে দিবে। এই খেলায় জিততে হলেই ওই লেজটি ছাড়া চলবি না। কথা শেষ হয় না। মাথায় গামছা বেঁধে প্রহ্লাদ সর্দার ছুটতে শুরু করে। বলা ভালো, প্রহ্লাদকে টেনে নিয়ে যায় হালে জোতা জোড়া বলদ। ক্যানিং এবং কুলতলির মাঝে মেরিগঞ্জ। মেরিগঞ্জে ফি বছর বসে মই ছড়ার আসর। চাষের জমিতে হাল চষতে চষতে দেছুট লাগায় বলদের পাল। বলদের পায়ের চাপে তৈরি হয় ক্ষুরাকৃতি হ্রদ। জমা জল চলকে ওঠে, ছিটকে এসে লাগে শহুরে ফটোগ্রাফারের লেন্সে। মেরিগঞ্জের জমি তখন সিক্ত বসনা, কর্ষণের জন্য উদ্গ্রীবা। এই যে কৃষি প্রধান দেশ আমাদের বাংলা, সেই কৃষি প্রধান রাজ্যে বর্ষার সময় চাষ যাতে ভালো হয় তার জন্য কিন্তু গ্রামের মানুষরা তথা চাষিরা তারা কিন্তু এই মই ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কেউ বলেন শখানেক, কেউ বলেন আরো বেশি। সঠিক হিসেব কেউ রাখেন না, রাখার প্রয়োজনও নেই। ফি বছর শ্রাবণ আর আষাঢ়ের মাঝামাঝি মই ছাড়ার আসর বসে মেরিগঞ্জে। আমাদের পূর্বপুরুষ থেকে আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং আমাদের সবসময় এই গরু বলদ আমাদের থাকে। বিশ্বাস থাকে বিশ্বাসের মতো, মনের কোনায় গুটিসুটি মেরে। প্রশ্রয় দেয় সুন্দরবনের ঝোলো হাওয়া। মেঘলা দুপুরে প্রহ্লাদের মতো আরো কেউ কেউ উঠে দাঁড়ান মইয়ের ওপর। বলদ ছুটতে থাকে। সুন্দরবনের মানুষ মনে মনে বলেন, বর্ষা যেন ভালো হয়, ফসল যেন ভালো হয়, গোলা যেন ভরে থাকে ধন ধান্যে। মই ছাড়া প্রতিযোগিতা ক্যানিং এবং কুলতলির বর্ডার মাস বরাবর এই অনুষ্ঠান চলে। এই অনুষ্ঠান আজ 2 দিন ধরে চলছে। আজকের প্রতিযোগিতা শেষ হবে। এই অনুষ্ঠান মেরিগঞ্জ টাটপাড়া তরুণ সংঘ আয়োজিত এই মই ছাড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় 100 পিস গরু অংশগ্রহণ করেছে।
মেরিগঞ্জের এই দৌড় দেখতে যারা ভিড় করেন তারা ভেজা মাটির গন্ধ গায়ে মাখেন, তারা দেখেন খেলা। আর ক্যানিং, বারুইপুর, জয়নগর, গোসাবার বিস্তীর্ণ জমিজতের মানুষ বোঝেন এই খেলা তাদের রক্তে। তারা জানেন বাপ পিতে মোর শিক্ষা, জমিকে ভালোবাসতে হবে, বলদকে যত্ন করতে হবে, তারপর ফলবে ফসল। শতাধিক গরু জোটে, মানে খুব ভালো লাগে আমাদের প্রতি বছর। সবল গরু বলদ নিয়ে দিনান্তে ঘরে ফেরে সুন্দরবনের কৃষক। মেরিগঞ্জের জমি কর্ষণে ক্লান্ত হয়ে পিছনে পড়ে থাকে। বীজ ধারণের আশায় দিন দুয়েকের খেলায় মই ছাড়াই জয়ী দল পায় প্রাইজ। আসল পুরস্কার থাকে অপেক্ষায়, কারণ খনায় বলেছে সবল গরু, গভীর চাষ, তাতে পুড়ে মনের আশ। ক্যানিং থেকে দেবব্রত মণ্ডল, TV9 বাংলা।